আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্রেজ শিখব খুবই মজাদার উপায়ে। চলুন শিখে আসি ফ্রেজগুলো। নেক, নেক অ্যান্ড ক্রপ অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে বা পুরোপুরি। আসলে এই ফ্রেজটা কীভাবে আসলো? প্রত্যেকটা ফ্রেজের একটা ইতিহাস থাকে, তেমনি এই ফ্রেজটারও একটা ইতিহাস আছে। যেমন নেক বলতে সাধারণত মুরগির ঘাড়কে বোঝানো হয় বা গলাকে, কিন্তু ক্রপ সাধারণত আমরা জানি এটা একটা ফসল। বিভিন্ন ফসলকে আমরা ক্রপ হিসেবে আইডেন্টিফাই করি, কিন্তু প্রাচীনকালে ক্রপ কোনো একটা প্রাণীর বিশেষ অংশকে বোঝাতো, এটা গলাকে বোঝায় অন্তত। নেক অ্যান্ড ক্রপ প্রাণীর ঘাড় এবং গলার অংশটুকু। আগেরকার সময়ে মানুষ যখন কোনো একটা প্রাণীকে সম্পূর্ণ ফেলে দিত অথবা গলা এবং ঘাড়ের অংশ থেকে কেটে বাদ দিত, তখন সেটাকে বলা হতো নেক অ্যান্ড ক্রপ। তাই নেক অ্যান্ড ক্রপের ফ্রেজটি অর্থ সম্পূর্ণরূপে বা পুরোপুরি ব্যবহৃত হয়েছে। পরেরটা দেখি, অন দ্য পেল অফ। এটার অর্থ হচ্ছে অজুহাত বা এক্সকিউজ। আসলে এই অন দ্য পেল অফ এর অর্থ অজুহাত কেন হলো? এই প্লিয়া বা পেল শব্দটি ল্যাটিন শব্দ প্লাসিটাম থেকে এসেছে, যার অর্থ আদালতের রায় বা সিদ্ধান্ত। 15 থেকে 16 শতাব্দীতে যখন কোনো একটা বিষয় নিয়ে আদালতে রায় দিত, সেই রায়ের পক্ষে বা বিপক্ষে তর্ক বা যুক্তি দেওয়ার মতো সুযোগ দেওয়া হতো। তো কোনো একজন ব্যক্তি যদি তার নিজের একটা কারণ দর্শায় আদালতে, সেইটাকে প্লিয়া বা প্লাসিটাম বলা হতো। তো প্লিয়া বা প্লাসিটাম একটা অজুহাতের মতো ব্যবহৃত হয়েছিল। এটা শুধুমাত্র আদালতের ভিতরেই ব্যবহৃত হতো, কিন্তু কালক্রমে এই শব্দটা আমাদের সমাজ জীবনে মানুষ ব্যবহার করতে লাগলো। তখন কোনো কিছু হইলে কোনো কারণ দর্শানোর ক্ষেত্রে প্লিয়া শব্দটার ব্যবহার হইতো। তো ওইখান থেকে এই অন দ্য প্লিয়া অফ বা পেল অফ অর্থ অজুহাত বা এক্সকিউজ কথাটি এসেছে। 3 নম্বর ফ্রেজটার দিকে তাকাই, আউট অফ শর্টস। আউট অফ শর্টস অর্থ হচ্ছে অসুস্থ। এইটারও একটা ইতিহাস আছে। এইখানে আগেরকার সময় যখন প্রেস আবিষ্কার হয়নি, তখন মানুষ বিভিন্ন ডাইস ব্যবহার করত লেখার জন্য। কোনো একটা কোম্পানিতে বা কোনো একটা কারখানায় যখন কোনো আর্টিকেল লেখার জন্য পর্যাপ্ত ডাইস থাকতো না, তখন সেটাকে বলতো আউট অফ শর্টস। সো আউট অফ শর্টস অর্থ হচ্ছে কোনো কাজে বিঘ্ন ঘটানো, কিন্তু পরবর্তীতে কালক্রমে এই আউট অফ শর্টস কথাটি মানুষের সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হতো। এমনকি মেন্টাল ইস্যুকে নিয়ে ব্যবহার করা হতো। যেমন কোনো একটি ব্যক্তি যদি শারীরিকভাবে অসুস্থ হতো, তখন তাকে বলা হতো আউট অফ শর্টস। এই কারণে আউট অফ শর্টস অর্থ অসুস্থ অর্থ ব্যবহৃত হয় আমাদের ফ্রেজের ক্ষেত্রে। 4 নম্বর ফ্রেজটা দেখি, আউট অফ দ্য উড। এই ফ্রেজটার অর্থ হচ্ছে ঝামেলামুক্ত বা বিপদমুক্ত। তো আউট অফ দ্য ফ্রেজের আরও একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে উড বলতে সাধারণত কাঠকে বোঝায়, কিন্তু এই ক্ষেত্রে উড হচ্ছে বনের ভিতরে যে গাছপালা আছে সেই ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। তো গাছপালা বা বনের ভিতরে অনেক ধরনের হিংস্র জীবজন্তু থাকে। একজন ব্যক্তি যদি বনের ভিতরে যায়, তখন বিভিন্ন হিংস্র জন্তু দ্বারা আক্রান্ত হইতে পারে। তো যখন ব্যক্তিটা বন থেকে বেরিয়ে আসে, তখন সেই প্রাণীর আক্রমণের হাত থেকে বেঁচে যায়, অর্থাৎ সে বিপদমুক্ত বা ঝামেলামুক্ত হয়েছে। এই কথাটির অর্থ হিসেবে আউট অফ দ্য শর্ট অর্থ ঝামেলামুক্ত বা বিপদমুক্ত কথাটি ব্যবহৃত হচ্ছে। আউট অফ দ্য উড। আউট অফ দ্য উড অর্থ ঝামেলামুক্ত বা বিপদমুক্ত কথাটি ব্যবহৃত হয়েছে। পাস দ্য বাক। পাস দ্য বাকের একটা হিস্ট্রি আছে, সেটা হচ্ছে বাক অর্থ হচ্ছে হরিণ। বাক অর্থে এখানে হরিণ অর্থ ব্যবহৃত হয়। তো পাস দ্য বাক এই কথাটা আগেরকার সময়ে মানুষ যখন জুয়া খেলতো, জুয়া খেলার সময়ে কে আগে দাম দিবে বা খোটে কে আগে কড়ি ছুড়বে, এর জন্য নির্ধারণ করার জন্য ছোট একটি তলোয়ারের ছড়ি বা হাতল হিসাবে এই হরিণের শিং ব্যবহার করত।
এবং হরিণের শিংযুক্ত ছোট ছুরিটাকে ঘোরাতো, যার দিকে হরিণের শিংযুক্ত ছুরিটা নির্দেশ করত তারই প্রথমে দাম বা প্রথমে কড়ি চাল দেওয়ার সুযোগ আসতো। কিন্তু সে যদি সেই সুযোগটা না নিতে চাইতো তখন অপরকে দিত, অর্থাৎ সে নিজের দায়িত্ব অন্যকে দিচ্ছে। এই কথাটা কালের বিবর্তনে এইটার অর্থ দাঁড়িয়েছে একজনের দোষ অপরের উপর চাপানো। এজন্য পাঁচ দা বাক অর্থ একের দোষ অন্যের উপর চাপানো। থ্যাংক ইউ, ভালো থাকবেন। পরবর্তীতে আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।